হ্যালো বন্ধুরা, মিস্ট্রি পেজেসের আজকের আয়োজনে আপনারা শুনছেন রহস্যের সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির লেখা 1-2 বাকলমাই শো। লেখিকা আগাথা ক্রিস্টি 15 সেপ্টেম্বর 1890 সালে ইংল্যান্ডের ডেভেনের টোরকোয়েতে জন্মগ্রহণ করেন। তিনি 66টি গোয়েন্দা উপন্যাস ও 14টি ছোট গল্প সংকলন সহ মোট 80টি বই লেখেন। তার রচিত বইগুলোর মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পল এর কাহিনীগুলো অন্যতম। তার লেখা পড়লে শুধু একটা কথাই মনে হবে, মার্ডার ইজ ইজি। তাকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। সাহিত্যে অবদানের জন্য 1971 সালে তাকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের ডেম কমান্ডার খেতাবে ভূষিত করা হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে আগাথা ক্রিস্টি বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক। তার ডাকনাম দ্য কুইন অফ ক্রাইম। তিনি বিশ্বের দীর্ঘতম সময় ধরে মঞ্চস্থ নাটক দ্য মাউসট্র্যাপ রচনা করেছেন। নাটকটি 1952 থেকে 2020 সাল পর্যন্ত ওয়েস্ট এন্ড থিয়েটারের মঞ্চস্থ হয়েছে। এছাড়া তিনি ম্যারি ওয়েস্টম্যাকট ছদ্মনামে 6টি উপন্যাস রচনা করেছেন। 12 জানুয়ারি 1976 সালে 85 বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ওয়ালিংফোর্ডে এই বিশ্ববরেণ্য লেখিকা মৃত্যুবরণ করেন। এই তো ছিল লেখক পরিচিতি। চলুন শুরু করা যাক। অধ্যায় 1, 1-2 বাকলমাই শো। দৃশ্যপট ক। প্রচণ্ড মেজাজ খারাপ নিয়ে মিস্টার হেনরি মরলি সকালে নাস্তা করতে বসলেন। নাস্তা করতে বসে সেই মেজাজ হলো তুঙ্গস্পর্শী। বেকন মুখে দেওয়া যাচ্ছে না, কফি তো কফি নয়, যেন পানিতে গোলানো কাদা। আর সিরিয়ালের বাটি দেখে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো তার। মিস্টার মরলি ছোটোখাটো একজন মানুষ। চৌকো চোয়াল আর বাঁকানো থুতনি দেখলে কুটিল প্রকৃতির মানুষ বলে মনে হতে পারে, কিন্তু একজন নামকরা দাঁতের ডাক্তার তিনি। ভালো প্রসার আছে। তিনি আর তার বড় বোন একসঙ্গে থাকেন। মিস্টার মরলি যেমন ছোটোখাটো, অপরদিকে তার বোন বিশাল দেহী। দেখলেই মনে হয় এই মহিলা যে কারো ঘাড় মটকে দেওয়ার ক্ষমতা রাখেন। ভাইয়ের ভাবসাব খেয়াল করছিলেন মিস জর্জিনা মরলি। তিনি মিস্টার মরলিকে জিজ্ঞেস করলেন, তোর মেজাজ খারাপ কেন হেনরি? গোসলের পানি কি ঠান্ডা হয়ে গেছে এবার? না, মেঘস্বরে জবাব দিলেন মিস্টার মরলি। খবরের কাগজে চোখ বুলিয়ে মিস্টার মরলির মেজাজ আরও খারাপ হলো। তিনি বললেন, একটা কাজ ঠিকমতো করার ক্ষমতা যদি সরকারের থাকে, শীর্ষ পর্যায়ে অযোগ্য সব লোক বসে আছে। দেশটা যাচ্ছে কোথায়? মিস মরলি একটা শ্বাস ফেললেন। হেনরির মেজাজ খুব বেশি খারাপ বলে মনে হচ্ছে। ওর সাথে সাবধানে কথা বলতে হবে এখন। মিস মরলি বললেন, ঠিকই বলেছিস। সরকার দেশটা কিভাবে চালাচ্ছে তা একেবারেই বুঝতে পারছি না। গত কিছুদিনের মধ্যে যে কটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, সবগুলোই বুমেরাং হয়ে ফিরে এসেছে। দুই ভাই বোন মিলে বেশ কিছুক্ষণ সরকারের সমালোচনা করলেন। দ্বিতীয় কাপ কফি পান করার পরে মিস্টার মরলির মেজাজ খারাপের কারণ জানা গেল। এখনকার মেয়েগুলো একেবারে যাচ্ছে তাই, একেবারে ফালতু। কোনো দায়িত্ববোধ নেই, পেশাদারিত্ব নেই, কাজের প্রতি কোনো আগ্রহ নেই, কিচ্ছু নেই। গ্ল্যাডিস? প্রশ্নবোধক সুরে জানতে চাইলেন মিস মরলি। আর কে? কিছুক্ষণ আগে বার্তা পেলাম ওর খালা নাকি স্ট্রোক করেছে। সেই খবর পেয়ে আজ সকালে সামারসেটে গেছে ও। যত সব। গজগজ করতে করতে বললেন মিস্টার মরলি। দুঃখজনক। জিভ দিয়ে চুপচুপ করে বললেন জর্জিনা। কিন্তু আসলে কিছু করার নেই। মানুষের তো সমস্যা থাকতেই পারে, আর দোষটা তো গ্লেডিসেরও নয়, তাই না? আমি কিভাবে নিশ্চিত হব যে গ্ল্যাডিসের খালা আসলে অসুস্থ? আমি কিভাবে নিশ্চিত হব যে গ্ল্যাডিস তার প্রেমিকের সাথে অভিসারে যাচ্ছে না? হয়তো আজকের দিনটা একসাথে কাটানোর জন্যই ওরা দুজন পরিকল্পনা করে আমাকে বার্তা পাঠিয়েছে। ওর প্রেমিকটাকে তো আমি চিনি, ফালতু ছেলে, একেবারে ফালতু, তিক্ত গলায় বললেন মিস্টার মরলি। কিন্তু গ্ল্যাডিস কি সেরকম মেয়ে হেনরি?
তুই নিজেই তো আমাকে কতবার বলেছিস যে ওকে সেক্রেটারি হিসেবে পেয়ে তুই অনেক খুশি। আর তাছাড়া তরুণী মেয়ে, প্রেম তো করতেই পারে। হ্যাঁ বলেছিলাম, মনে আছে আমার। কিন্তু আমি খেয়াল করছি যেদিন থেকে গ্ল্যাডিসের সাথে ওই ছোড়ার সম্পর্ক হয়েছে সেদিন থেকে কাজে মন নেই ওর। আমি নিশ্চয়ই প্রেম করার জন্য ওকে বেতন দিচ্ছি না। আর আজ তো খালার অসুস্থতার খবর পেয়েই চলে গেল, অথচ কাজের যে কত চাপ। একগাদা রোগী আসার কথা আজ। তোর উপর দিয়ে খুব ধকল যাবে বুঝতে পারছি, কিন্তু সামনে তো নিতেই হবে। ভালো কথা, নতুন ছেলেটা আলফ্রেডের কি খবর? সামলাতে পারবে না ও? জিজ্ঞেস করলেন জর্জিনা। আরে ধুর ধুর, অকর্মার ঠেকি। একটা নাম যদি ঠিকমতো উচ্চারণ করতে পারে। দেখি আর কিছুদিন, তারপরেও উন্নতি না হলে ছাড়িয়ে দেব। বর্তমান শিক্ষা ব্যবস্থার যে কি দুর্দশা। ছাত্ররা কিছু শিখছে বলে তো মনেই হয় না, কিছু বললে বুঝতে পর্যন্ত পারে না। মনে রাখা তো অনেক পরের ব্যাপার। মুখ অন্ধকার করে বললেন মিস্টার মুরলি। হাত ঘড়ি দেখলেন তিনি। এখন উঠতে হচ্ছে। সেন্সবেরি সিল নামের এক মহিলার আসার কথা, দাঁতে নাকি প্রচণ্ড ব্যথা তার। এত করে বললাম যে আপনি রাইলির কাছে যান। রাইলি ভালো ডাক্তার, নিজের কাজে খুবই দক্ষ। কিন্তু কে শুনে কার কথা। রাইলি ভালো ডাক্তার, তবে আমার ধারণা। বলে একটা দম নিলেন জর্জিনা। ওর হাত কাঁপে। বলেই ফিক করে হেসে ফেললেন তিনি। হেসে ফেললেন মিস্টার মুরলিও। যাচ্ছি তাহলে এখন। 1:30টার সময় দুপুরে খাবার খেতে আসবো। আমার স্যান্ডউইচ বানিয়ে রাখতে বলো না কিন্তু। বেরিয়ে গেলেন মিস্টার হেনরি মুরলি। ভাইয়ের মেজাজ ঠান্ডা হয়েছে দেখে পরম শান্তি অনুভব করলেন জর্জিনা। দৃশ্যপট খ। স্যাভয় হোটেলের এক কক্ষে বসেই আয়নার সামনে নিজের দাঁত খেলাল করছিলেন মিস্টার অ্যাম্বেরিউটিস। মিস্টার অ্যাম্বেরিউটিসের মানুষ পটাবার ক্ষমতা ঈর্ষণীয়। কিছুদিন আগে ভ্রমণকালে একজন মহিলার কাছ থেকে এমন একটা তথ্য জানতে পেরেছেন যা দিয়ে ভবিষ্যতে প্রচুর টাকা কামাতে পারবেন বলে তার আশা। সে হিসেবে ভাগ্যটা বেশ সুপ্রসন্ন তার। টাকা হলে কি করবেন সেটাও পরিকল্পনা করে ফেলেছেন। দিমিত্রি ওর রেস্টুরেন্টটা টাকার অভাবে পুরোদমে চালু করতে পারছে না। টাকাটা হলে কাজে লাগবে ওর। তবে দয়ার শরীর তার, একবারের বদলে দফায় দফায় টাকা চাইবেন তিনি। সোনার ডিমপাড়া হাঁসটাকে একেবারেই মেরে ফেলাটা বোকার মতো কাজ হবে। হঠাৎ একটা কথা মনে হতেই জিভ কাটলেন। আজ দুপুর 12টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তার। নোটবুকটা খুললেন। সেখানে লেখা 58 কুইন শার্লট স্ট্রিট, দুপুর 12টা। দৃশ্যপট গ। নাস্তার পরে গ্লেনগরি কোর্ট হোটেলের লাউঞ্জে বসে কথা বলছিলেন মিস সেন্সবেরি সিল এবং মিসেস বলিথো। 1 সপ্তাহ আগে এই হোটেলে এসেছেন মিস সেন্সবেরি সিল। আসার পরদিন থেকেই মিসেস বলিথোর সঙ্গে খাতির হয়ে গেছে তার। মিসেস বলিথো লম্বা চওড়া একজন মহিলা, কম কথার ফিটফাট মানুষ তিনি। অপরদিকে মিস সেন্সবেরি সিল বেখেয়ালি মানুষ। ধোঁয়ার পরেও চুলের বেশ কয়েক জায়গায় জট লেগে আছে। চশমা এত ঢিলা যে বারবার নাকের উপর থেকে পড়ে যায়। বাচাল স্বভাবের মহিলা। আমার দাঁতে আর কোনো ব্যথা টের পাচ্ছি না, সেরে গেছে মনে হয়। মিসেস বলিথোকে বললেন মিস সিল। বলেন কি, গতকাল রাতেও নাকি আপনি দাঁতের ব্যথায় ঘুমাতে পারেননি, আর আজ সকালেই ব্যথা সেরে গেল? অবহেলা করাটা ঠিক হবে না, ডাক্তারের কাছে যান দয়া করে। বললেন মিসেস বলিথো। হ্যাঁ, প্রচন্ড ব্যথা ছিল ঠিকই, কিন্তু এখন একেবারেই নেই। মনে হয় ওখানে যে স্নায়ুতন্ত্রটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে তো ডাক্তারের কাছে যাওয়া আরো বেশি দরকার, কেননা তাহলে ওই দাঁতটা তুলে ফেলতে হবে। বললেন মিসেস বলিথো। দাঁতটা তো আপনার না, তাই তুলে ফেলে দেওয়ার কথা বলছেন। মনে মনে ভাবলেন মিস সিল। ঠিক আছে, যাব। শুনেছি মিস্টার মৌলি খুব ভালো ডাক্তার। আশা করি দাঁত তুলতে গিয়ে একেবারেই ব্যথা দিবেন না। দৃশ্যপট ঘ।
বোর্ড ডিরেক্টরদের সভা ভালো মতোই শেষ হলো। সব কিছুরই রিপোর্ট খুব ভালো। তারপরেও খুঁতখুঁতে স্বভাবের ভদ্রলোক মিস্টার স্যামুয়েল রাদারস্টেইন চেয়ারম্যানের ব্যবহারে কেমন যেন একটা অস্বাভাবিকত্ব লক্ষ্য করলেন। কথা বলতে গিয়ে চেয়ারম্যান অ্যালিস্টার ব্লান্টের গলাটা যেন কেঁপে গেল। সম্ভবত মিস্টার ব্লান্ট গোপন কিছু নিয়ে চিন্তায় আছেন, ভাবলেন মিস্টার স্যামুয়েল। কিন্তু মিস্টার ব্লান্টের গোপন কোনো ব্যাপার আছে, এই চিন্তাটাই অদ্ভুত। ভদ্রলোক খুবই সাধারণ একজন মানুষ, ব্রিটিশরা যেরকম হয় আর কি। তবে একটা ব্যাপার নিয়ে মিস্টার ব্লান্ট চিন্তিত হতে পারেন, সেটা হলো তার যকৃৎ। যকৃতের সমস্যাটা বাদ দিলে তিনি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। তার মানে শরীর সংক্রান্ত কিছু না, ভালোই আছেন তিনি। আরেকটা ব্যাপার, কথা বলার সময় মিস্টার ব্লান্ট তার হাত মুখের উপর দিয়ে ঘুরিয়ে আনলেন দুবার। স্বাভাবিক সময়ে সাধারণত এমনটা করেন না তিনি। দু একবার আনমনাও লাগলো তাকে। সভা শেষ হলে বোর্ডরুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন তারা। লিফট দিতে পারি আপনাকে? মিস্টার ব্লান্টকে জিজ্ঞেস করলেন রাদারস্টেইন। একগাল হেসে রাদারস্টেইনের সাথে হ্যান্ডশেক করলেন মিস্টার ব্লান্ট। আমার গাড়ি অপেক্ষা করে আছে। ঘড়ি দেখলেন তিনি। শহরে ফিরছি না, এক দন্ত চিকিৎসকের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই কারণেই এমন অদ্ভুত আচরণ করছিলেন মিস্টার ব্লান্ট। রহস্যের সমাধান খুঁজে পেলেন স্যামুয়েল রাদারস্টেইন। দৃশ্যপট ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটালেন এরকুল পোয়ারো। তারপরেই কুইন শার্লট স্ট্রিটের 58 নম্বর বাড়িতে ঘন্টা বাজালেন। ঘন্টা শুনে ভৃত্যের পোশাক পরা একটি বাচ্চা ছেলে এলো দরজা খুলতে। ছেলেটার চুল লাল, মুখে প্রচুর ব্রণের দাগ, মার্জিত ব্যবহার। মিস্টার মর্লি আছেন? জিজ্ঞেস করলেন এরকুল পোয়ারো। তিনি মনে মনে চাইছিলেন মিস্টার মর্লি যেন না থাকেন। হয়তো ডাক্তার সাহেব বাইরে গেছেন, অথবা তার শরীর খারাপ, রুগী দেখছেন না আজ। কিন্তু তার আশা পূরণ হলো না। ভৃত্য ছেলেটা পিছনে সরে দাঁড়ালে ভিতরে ঢুকলেন পোয়ারো। ছেলেটা তার পিছনে দরজা বন্ধ করে দিল। স্যার, দয়া করে আপনার নামটা বলবেন? ভৃত্য ছেলেটা প্রশ্ন করল তাকে। পোয়ারো নিজের নাম বললেন। ভৃত্য ছেলেটা ডান পাশে বড় একটা হল ঘরের দরজা খুলে দিল। অপেক্ষা কক্ষে প্রবেশ করলেন পোয়ারো। কামরাটা খুব সুন্দরভাবে সাজানো। যে সাজিয়েছে তার রুচির তারিফ করতেই হয়। পালিশ করা টেবিলের উপরে রাখা আছে কাগজপত্র এবং পত্রিকা। এলোমেলো নয়, সুসজ্জিতভাবে সাজানো। একপাশে একটা ক্যাবিনেটের উপরে দাঁড়িয়ে আছে দুটো রূপোর মোমদানি। ম্যান্টেল পিসের উপরে একটা পিতলের ঘড়ি এবং পিতলের দুটো ফুলদানি রাখা। নীল ভেলভেটের পর্দা লাগানো জানালায়। রোগীদের বসার জন্য রয়েছে গোটাকতক নরম গদিওয়ালা চেয়ার। সেই চেয়ারের একটিতে একজন লোক বসে আছে। মোটা গোঁফ এবং শরীরের গঠন দেখে অনুমান করা যায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা সে। পোয়ারোকে ঢুকতে দেখে মানুষটি পোয়ারোর দিকে এমনভাবে তাকালো যেন তিনি জঙ্গলের বিষাক্ত কোনো কীটপতঙ্গ। সাথে বন্দুকটা না থাকায় লোকটাকে বেশ বেজার মনে হলো। পোয়ারো তাকে বিতৃষ্ণা নিয়ে দেখলেন। তারপর নিজের মনেই বললেন, কথায় বলে কিছু কিছু ইংরেজ এমন উদ্ধত এবং বিরক্তিকর যে জন্মের সময় এদেরকে ভালো ব্যবহারে টিকা দেওয়া দরকার ছিল। সেনাবাহিনীর লোকটি পোয়ারোর দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। তারপর দ্য টাইমস পত্রিকার একটা কপি তুলে নিল। পোয়ারোর বদখত চেহারা এড়ানোর জন্য নিজের চেয়ার ঘুরিয়ে নিয়ে পড়তে শুরু করলো। পোয়ারো একটা পত্রিকা তুলে নিলেন। ভৃত্য ছেলেটা এ সময় ঘরে ঢুকে বলল, কর্নেল এরোবাম্বি। নাম ধরে ডাকতেই উঠে ভিতরে চলে গেল লোকটি। এ আবার কেমন নাম, ভাবলেন পোয়ারো। ঠিক তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো বছর 30-এর এক যুবক। যুবকটি টেবিলের পাশে দাঁড়িয়ে পত্রিকা উল্টে পাল্টে দেখতে লাগলো। তাকে একপাশ থেকে লক্ষ্য করলেন পোয়ারো। বিপজ্জনক চেহারার এক যুবক। খুনি হওয়া বিচিত্র কিছু না, ভাবলেন পোয়ারো। অন্তত তিনি জীবনে যত খুনিকে
পাকড়াও করেছেন তাদের অনেকের চেহারার সাথে এই যুবকের চেহারা অনেকাংশে মিলে যায়। আবার দরজা খুলে ভিতরে ঢুকলো ভৃত্য ছেলেটা। মিস্টার বিয়ারার, ডাকলো সে। নাম ভুল বললেও পোয়ারো বুঝতে পারলেন যে ছেলেটা তাকেই ডেকেছে। উঠে দাঁড়ালেন তিনি। ভৃত্য ছেলেটি তাকে হলঘরের শেষ প্রান্তে এক কোণায় লিফটের সামনে নিয়ে গেল। লিফটে উঠে তৃতীয় তলায় যাওয়ার বোতাম চাপল সে। তৃতীয় তলায় নেমে একটা সরু প্যাসেজ ধরে পোয়ারোকে এগিয়ে নিয়ে গেল। তারপর একটা দরজা খুলে ঢুকিয়ে দিল তাকে। ছোট একটা ঘর। ঘরের আরেক মাথায় থাকা এক দরজায় টোকা দিল ভৃত্য। ভিতর থেকে জবাব আসতেই সরে দাঁড়িয়ে জায়গা করে দিল তাকে ভিতরে যাওয়ার জন্য। পোয়ারো ঘরে ঢুকেই পানি পড়ার শব্দ শুনতে পেলেন। শব্দটা কোত্থেকে আসছে বুঝতে পারলেন না তিনি। পিছন ফিরতেই দেখতে পেলেন দরজার পাশের বেসিনে হাত ধুচ্ছেন মিস্টার হেনরি মরলি। আজ এই পর্যন্তই। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী পর্বের আপডেটগুলো পেতে পারেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু।